এই মুহূর্তে যারা নেক্সাস টেলিভিশন দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন টক শো চলমান দেখার জন্য। অনুষ্ঠানটি নিবেদন করছে পুষ্টি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়ে যাওয়ার আগে চলুন পরিচয় করিয়ে দিই আমাদের দুজন অতিথির সাথে। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন ডক্টর তানজিম উদ্দিন খান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং রয়েছেন সাকিব আলী, তিনি সাবেক রাষ্ট্রদূত। এবং আমাদের অনুষ্ঠান যদি আপনারা টেলিভিশনে না দেখে হাতের ডিভাইসে দেখতে চান অথবা সামনের কম্পিউটার স্ক্রিনে দেখতে চান, তবে দেখতে পারবেন ইউটিউবে নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায় অথবা ফেসবুকের ভেরিফাইড পেজে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ত্রিভুজ পররাষ্ট্রনীতি। ত্রিভুজ পররাষ্ট্রনীতির একটি বিষয় আমরা লক্ষ্য করছি বাংলাদেশেও। আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ বেশ এক ধরনের আনন্দের সাথে বলছেন যে চীন, ভারত, তারপর যুক্তরাষ্ট্র, এদেরকে আমরা একসঙ্গে এক ধরনের আমরা হাতে রাখতে পারছি, এরকম গর্ব করে তারা বলছেন। এবং এরই মধ্যে চীনের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশে অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ তারা সহ্য করবেন না। আবার অন্যদিকে ভারত থেকে বলা হচ্ছে যে একই আকাশ, একই সব কিছু শেয়ার করি, অতএব আমরা একই রকম, আমাদের অনেক বন্ধুত্বের বন্ধন। আর অন্যদিকে দেখতে পাচ্ছি সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্র তাদের যে স্বাধীনতা, তাদের যে বিজয় দিবস, যেটাকে 4th of July, সেটা উদযাপন করছে। তো আপনি এটাকে কি বলবেন? আমি আজকে সন্ধ্যায় আপনার সাথে যখন দেখা হলো তখনই প্রথম শুনতে পেলাম। আমার অজ্ঞতা যে আমি জানতাম না যে দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের 2,250তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে এবং উনারাই এটা হোস্টিং করছেন। তো আমার সাথে সাথে মনে হচ্ছে যে ওয়াশিংটনে আমরা ক্যাপিটল হিল চিনি, তো তাহলে ক্যাপিটল হিলে তো কখনো কাউকে দেখিনি, কোনো বিদেশি রাষ্ট্রকে কখনো কোনো হোস্টিং করতে দেখা যায় না। ইট ইজ নট অ্যালাউড। তা আমার মনে হয় যে বাংলাদেশের যেমন ধরেন জাতীয় সংসদ ভবন যেটা, অথবা বাংলাদেশের হাইকোর্ট ভবন যেটা, বা বঙ্গভবন যেটা, বা গণভবন যেটা, এগুলো হচ্ছে গিয়ে রাষ্ট্রীয় ভবন। তাহলে রাষ্ট্রীয় ভবনে আমার মনে করি যে রাষ্ট্রীয় ভবনে যেমন ধরেন প্রধানমন্ত্রীর যেটা সরকারি বাসভবন, সেখানে প্রধানমন্ত্রী তার দাওয়াত দিতে পারেন, যেখানে পার্লামেন্ট সেখানে স্পিকার দাওয়াত দিতে পারেন, যেখানে কোর্ট সেখানে চিফ জাস্টিস দাওয়াত দিতে পারেন। বন্ধু রাষ্ট্রের কোনো একটি আনন্দের দিবসে আমরা তাদেরকে দাওয়াত দিয়ে সেটাকে হোস্ট করতে পারি, আমরা যদি হোস্ট করতাম। এক্স্যাক্টলি। কিন্তু এমন কি হতে পারে যে আমাদেরই বাড়িতে ঢুকে তারা আমাদেরকে দাওয়াত দিবে? এইটা কোনো মতেই অ্যাকসেপ্টেবল না, এটা গ্রহণযোগ্য নয়। আমি মনে করি এটা আমাদের সার্বভৌমত্বের যে কয়েকটা আছে এটার মধ্যে, তার মধ্যে একটা, এটা দেওয়া যায় না, এটা করা যায় না। এবং এটা কিভাবে করা হলো, তো হয়েছে, তো এটা হয়েছে। এবং আমি মনে করি যে এটা যদি সরকার করে থাকে, সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত। এটা প্রতিটা জিনিসের, যেমন ধরেন আপনি যদি বলেন যে পার্লামেন্ট বা এটার ব্যবহারেরও তো একটা প্রণালী থাকা উচিত, ব্যবহারেরও কতগুলো শর্ত থাকা উচিত। সেই শর্ততে বিদেশি একটা রাষ্ট্র এসে এইটাকে ভাড়া নিবে অথবা এইটাকে ব্যবহার করবে, ভাড়া নেয় নাই, হয়তো তারা বন্ধুত্বের একটা দাবিতে নিয়ে ফেলেছে। কিন্তু আপনি যে বললেন সরকারকে প্রশ্ন করা উচিত, প্রশ্ন কে করবে? বিরোধী দল করবে না? বিরোধী দল করা উচিত। বিরোধী দল তো জামাতে ইসলাম এবং এনসিপি, তারা তো এই ব্যাপারে কোনো ধরনের শব্দ না করে থাকে, তাহলে এটা তাদেরও সমস্যা, কারণ তাদের করা উচিত বলে আমি মনে করি। এবং যদি তাদের ব্যাখ্যা একটা দিতে হবে, তারা ব্যাখ্যা তো এখনো দেয় নাই, আমি যতদূর জানি তারা কোনো ব্যাখ্যা দেয় নাই। প্রত্যেকেরই একটা রোল আছে, যেমন বিএনপির যেমন সরকারি দল হিসেবে তার যেমন রোল আছে, বিরোধী দলেরও রোল আছে। বিরোধী দলের রোল পালন করা উচিত বলে আমি মনে করি। আমার কথা হচ্ছে যে কোনো ক্ষেত্রে যদি সরকার, প্রত্যেকটা বিরোধী দলই একরকম না, তারা যদি মনে করে যে আমরা আপনার পজিটিভলি আপনি অপোজ করতে পারে, কিন্তু আমি মনে করি এই বিষয়টা, সব বিষয়ে আপনি ছাড় দিতে পারেন না। এই যে বিষয়টা আজকে যেটা নিয়ে আমরা এখন আলাপ করছি, দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের দেওয়া, এটা কেন হলো এবং এটা কোন ক্ষেত্রে ওনারা এটা ব্যাখ্যা আমরা চাইতেই পারি বলে আমি মনে করি। জনাব তানজিম উদ্দিন, আপনাকেও এই প্রশ্নটাই করতে চাই যে আমাদের কূটনীতিক নিয়ে যারা কথা বলেন তাদের মধ্যে কেউ কেউ খুবই আনন্দে আছেন যে আমরা বড় বড় শক্তিদের সাথে নাকি এখন চোখে চোখ রেখে কথা বলি, এরকম একটা শব্দ আমরা খুব শুনতে পাচ্ছি।
রাষ্ট্র কি করে চোখে চোখ রাখে এটা আসলে খুবই কঠিন ব্যাপার, কিন্তু রাখছে হয়তো। কিন্তু আমরা একই সাথে এটাও দেখতে পাচ্ছি যে চীনের রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিচ্ছেন, ভারতের রাষ্ট্রদূত বন্ধুত্বের নতুন আহ্বান জানাচ্ছেন, আর মার্কিন স্বাধীনতা দিবস পালিত হচ্ছে আমাদের সংসদের দক্ষিণ প্লাজায়। মূল বিষয় হচ্ছে যে আসলে আমরা যেটা দেখলাম সেটা নির্বাচনের আগেই দেখলাম, যে তখন যে অন্তর্বর্তী সরকার ছিলেন তার মধ্য দিয়ে যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, আমেরিকা ফার্স্টের পরিপূর্ণ একটা চিত্র ওটাতে আছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত এই ধরনের এগ্রিমেন্ট করলে এর আগে যেই প্র্যাকটিসটা ছিল, একটু রাগঢাক কিংবা একটা মানে মিষ্টতা থাকে ওদের জাতীয় স্বার্থ থাকলেও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে এবং অর্থনীতির ক্ষেত্রেও আমরা দেখছি অনেক বেশি জাতীয়তাবাদী আচরণ, যেটাকে আমরা ইকোনমিক ন্যাশনালিজম বলি, এবং যেখানে আসলে বাংলাদেশের স্বার্থ উপেক্ষিতই হয়েছে। বিশেষ করে আমাদের টেক্সটাইল সেক্টর কিংবা সবচেয়ে বড় কথা কৃষি খাতের জন্য যে ঝুঁকিটা অপেক্ষা করছে সেটার প্রমাণ কিন্তু আছে। এবং আমরা ইতিমধ্যে পত্রিকায় আমরা দেখছি যে আমরা টন প্রতি $24 বেশি দাম দিয়ে আন্তর্জাতিক মূল্যে আমরা গম কেনার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন ওই ধারাবাহিকতায় যদি এটা দেখি, এবং আমাদের জাতীয় সংসদে এই ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কোনো আলোচনা হতে দেখিনি, এবং ওই ধারাবাহিকতা থেকে এটা আসলে আমি পার্থক্য করছি না। এবং আমাদের রাজনীতিবিদের যে সমস্যাটা, যখন ক্ষমতায় আসেন তখন জনগণের উপর বোধহয় ওনারা আস্থা রাখতে ভুলে যান, এবং ওনাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে বিদেশি শক্তিশালী রাষ্ট্র হতে পারে সেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিংবা অন্য কেউ, তাদের প্রতি তাদের একটা আনুগত্য প্রকাশের চেষ্টা থাকে, কিংবা আমরা তাদের বন্ধু সেটা প্রমাণের একটা চেষ্টা থাকে। এবং আমরা দেখলাম যে এই জায়গায় সরকারি দল আর বিরোধী দল এক ধরনের ঐকমত্য তৈরি হয়, যার মধ্য দিয়ে জাতিগতভাবে যে আমাদের আত্মমর্যাদা, ঠিক একই সাথে পার্লামেন্টে তো কিছু স্পর্শকাতরতা আছে, এটা হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। সেখানে এই ধরনের যখন আয়োজন হয় তখন স্বাভাবিক সে আয়োজন সমালোচনার মুখে পড়বেই। এবং মুশকিলটা হচ্ছে আমরা যেভাবে আলাপটা করছি, যে আলাপটা অন্তত বিরোধী দলের পক্ষ থেকে আসার কথা ছিল, কিন্তু মুশকিলটা হচ্ছে যে যখনই আমরা ক্ষমতায় যাই তখন সম্ভবত আমরা ওই বিষয়টা ভুলে যাই যে আস্থাটা আসলে কার প্রতি রাখব, যার ফলে এরকম একটা পরিস্থিতি আমাদের তৈরি হয়। এখন যেটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা একটা ত্রিশঙ্কু চাপের মধ্যে পড়েছি। এটা যেমনি কিছু কিছু ক্ষেত্রে আমাদের জন্য সম্ভাবনা তৈরি করছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে আমরা যদি যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতকে বিবেচনা করি, আমাদের অর্থনৈতিক স্বার্থ দিয়ে যদি এটাকে বিবেচনা করতে চাই, খুব একটা ইন্টারেস্টিং একটা বৈশিষ্ট্য আছে যে আমাদের আমদানির করার ক্ষেত্রে বড় উৎস হচ্ছে আমাদের চীন এবং ভারত, আবার রফতানির সবচেয়ে বড় ডেস্টিনেশন হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র। এখন মুশকিল হচ্ছে আমরা যা রপ্তানি করতে চাই সেগুলো যে আমাদের কাঁচামাল সেটা কিন্তু চীন এবং ভারত থেকে আসে, যার ফলে ঠিক অন্যদিকে আমরা যদি এই কৌশলগত কিংবা আমরা যদি নিরাপত্তাগত দিক দেখি, সেখানে একটা বড় ধরনের কম্পিটিশন আছে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে ঘিরে একদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এবং এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কে একটু পরিবর্তন আসলেও ট্র্যাডিশনালি অনেক বেশি আস্থা রাখে। এবং সাউথ এশিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে চীন এবং ভারতের প্রতিদ্বন্দ্বিতা। সেই প্রতিদ্বন্দ্বিতায় খুব স্বাভাবিকভাবে চীন যেহেতু বৈশ্বিক একটা লক্ষ্য হচ্ছে একটা হেজমনিক রাষ্ট্র হিসেবে কিংবা একটা লিডারশিপ ভূমিকায় আসা, যেটা বিশেষ করে চীনের যে পররাষ্ট্রনীতিতে আমরা যে পরিবর্তনগুলো কিংবা বিকাশের যে ধারাগুলো দেখি, এখন যে ধারাটা খুব স্পষ্ট, চীন অনেক বেশি এঙ্গেজ হচ্ছে মেজর পাওয়ার ডিপ্লোমেসিতে, যার ফলে আমরা কিন্তু ইরান ওয়ার থেকে এখন পর্যন্ত দেখছি যেটা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে চীনের কিন্তু একটা সেফ অ্যাপ্রোচ নিত, বিশেষ করে তার অর্থনৈতিক স্বার্থটাকে এত বেশি গুরুত্ব দিত, তারা কোনো রকম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হতে চাইতো না। কিন্তু সেই জায়গায় কিন্তু একটা পরিবর্তন এসছে, এবং তারা এখন বিশেষ করে যে বিশ্ব ব্যবস্থাটা আমরা দেখে আসছিলাম ইরান ওয়ারের আগের যে যুদ্ধটা ইনফ্যাক্ট চাপিয়ে দেয়া ইরানের উপর, এখন মনে হচ্ছে যে বিশ্ব ব্যবস্থায় একটা বড় ধরনের পরিবর্তন আসছে। এবং অনেকেই মনে করছে
যে মাল্টিপোলারিটির কথাটা বলা হচ্ছিল, এই ট্রানজিশনের মধ্য দিয়ে মাল্টিপোলারিটিটা বোধহয় নিশ্চিত হতে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে চীন মানে সেই মাল্টিপোলার ওয়ার্ল্ডের শেয়ার্ড লিডারশিপের আইডিয়াটা কিন্তু প্রমোট করছে, যার ফলে তার অর্থনৈতিক স্বার্থের ক্ষেত্রে আগে যেরকম সেফ অ্যাপ্রোচ ছিল, এখন কিন্তু তার অর্থনৈতিক স্বার্থের সাথে দেখা যাচ্ছে রাজনৈতিক স্বার্থের একটা সম্মিলন কোথাও ঘটছে। সে ঝুঁকি নিচ্ছে এবং নিজের যে এবং সাম্প্রতিক শক্তি সময়ে প্রমাণ করার চেষ্টা একেবারেই করছে। চাইনিজ অ্যাম্বাসেডারের যে আলাপটা এসছে, সেটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরেকটা নতুন উদাহরণ তৈরি হচ্ছে। এবং প্যালেস্টাইনের ক্ষেত্রে আমরা ইউনাইটেড নেশনসে দেখেছি তাদের অবস্থানটা অনেক স্পষ্ট করেছে। ইরান ওয়ারের ক্ষেত্রে ইরানের পক্ষে তাদের সমর্থন, এর আগ পর্যন্ত কিন্তু তাদের এক ধরনের ধোঁয়াশা থাকতো, কিন্তু এখন কিন্তু তার বিশেষ করে তার যে লিডারশিপ রোলটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটা কিন্তু প্রতি পদক্ষেপে প্রমাণ করার চেষ্টা করছে। জি জনাব সাকিব, এই যে বিশ্ব পরাশক্তির যে শক্তির ভারসাম্য, সেখানে একটা পরিবর্তন আসতে যাচ্ছে বলে অধ্যাপক তানজিম বললেন, আপনি এই বিষয়টা অবশ্যই। কতটুকু একমত? অবশ্যই একমত। আসলে আপনি একটু আগে বলছিলেন না যে আমাদের ভারসাম্য করতে চাচ্ছি, আমরা মনে করছি তিনটা পরাশক্তির সাথে আমরা খুব ভালো সম্পর্ক করতে ভারত পারবো। এখনো আন্তর্জাতিক না, আঞ্চলিক পরাশক্তি। আঞ্চলিক পরাশক্তি বা তিনটা শক্তির সাথে তবে ইয়ে করবো পরমাণু আমরা। শক্তির দিক থেকে চিন্তা করলে তারা অবশ্যই বৃহৎ শক্তিশালী দেশ। আমার কাছে মনে হয় যে এটা এত সোজা না বিষয়টা। তিনটা আমি দেখলাম যে আমাদের এখানে কিছু কথাও হচ্ছে এটা যে ভারসাম্য, আসলে তিনটা পাওয়ারের মধ্যে ভারসাম্য করা এত সহজ বিষয় নয়। এখানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে অবশ্যই ইউএসএ হচ্ছে ডিক্লাইনিং পাওয়ার ধরা হয়, চায়নাকে ধরা হচ্ছে রাইজিং পাওয়ার। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের চিন্তা করতে হবে আমাদের স্বার্থের বিষয়টা, আমাদের স্বার্থ কোথায় সবচাইতে ভালোভাবে রক্ষা হবে। আপনার মনে আছে যে মার্কো রুবিও, সেক্রেটারি অফ স্টেট, গত বছর বোধহয় একটা বক্তৃতায় সে বলছিল যে যুক্তরাষ্ট্র মনে করেছিল চায়নাকে যখন লিবারালাইজ করে যে চায়না কম মূল্য সংযোজনের জিনিসপত্র বানাবে, অর্থাৎ উনারা সবসময় হাই মূল্য মানে উচ্চ মূল্যের সংযোজনের জিনিস বানাবেন এবং তৃতীয় বিশ্বের এরা নিচু ইয়ে থাকবে এবং এইভাবেই এটা চলতে থাকবে। মানে চায়না বানাবে লুসনি আর ইউএসএ বানাবে হচ্ছে গ্যাস ওভেন। Exactly. কিন্তু পুরোটা ঘুরে গিয়েছে। ঘুরে গিয়েছে। এখন আমার কথা হচ্ছে যে তারা যখন চীনকেই এইভাবে দেখে, তাহলে বাংলাদেশকে তারা কিভাবে দেখে, যে বাংলাদেশ কি করবে, বাংলাদেশের মধ্যে থেকে তারা কি আশা করে। আসলে বাংলাদেশ হচ্ছে গিয়ে তাদের কাছে একটা অতি অকার্যকর রাষ্ট্র বলে আমি আমাদের দেশ সম্পর্কে, আমি যেহেতু আমাদের সাথে মধ্যে কথা বলছি, আমার 23.5 বছরের যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, আমি মনে করেছি যে আমাদের দেশকে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব খুব একটা আন্তর্জাতিক সম্মান পায় না, কারণ আমরা কার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত নই। আমাদের এই কার্য আমি মনে করি যে সেই হিসাবে আমাদের আমেরিকার সাথে একটা প্রবলেম আছে, ভারতের সাথে আমাদের ঐতিহাসিকভাবে অনেকগুলো বিষয়ে প্রবলেম আছে। সেদিক দিয়ে আমি মনে করি যে চীনের সাথে আপনার যে আমাদের যে সম্পর্কটা, এটা তৃতীয় বিশ্বের রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশের জন্য অপেক্ষাকৃত বেটার, হ্যাঁ, অপেক্ষাকৃত ভালো। সুতরাং এটা যে পুরোপুরি ভারসাম্যমূলক হবে তা না, আপনি হয়তো এক এক সময় এক এক দিকে একটু ঝুঁকে যাবেন, আবার এক এক দিকে আপনি এটাকে আবার একটু ব্যালেন্স করবেন, রিব্যালেন্স করবেন। সো আমি মনে করি যে চীনের সাথে আমাদের যতটুকু ক্লোজ রিলেশনশিপ হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয় নাই। 2016 সালে যখন শি জিনপিং বাংলাদেশে আসেন, তখন $26 বিলিয়ন উনি বলেছিলেন যে 27 বিলিয়ন ডলার দিবেন। তারপরে দেখা গেল যে 20 বিলিয়ন, হ্যাঁ 20 নাকি 20 ছিল এদিকে 20, কিন্তু পরে দেখা গেল এতদিনে এসছে $4 বিলিয়ন মাত্র। 7 মনে হয়, 8.8 মানে অর্ধেক আসে না, অর্ধেকও অর্ধেক আসে। কম এসেছে। তার মানে হচ্ছে গিয়ে যে এবং যে আমাদের যে কাজগুলো করতে পারার কথা সেই কাজগুলো আমরা করি নাই। হ্যাঁ, আমাদের সবসময় পাইপলাইনে কিন্তু আমাদের অনেক টাকা পড়ে থাকে, কারণ আমাদের যে কাজগুলো করার কথা আমরা সেগুলো করি না। তো আমার কথা হচ্ছে যে আমরা যদি আমাদের কাজগুলো না করি, তাহলে যেই রাষ্ট্রের সাথেই আপনি সম্পর্ক করেন আসলে সম্পর্ক খুব একটা শক্তিশালী হবে না। সো আমি মনে করি যে আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমাদের আভ্যন্তরীণ সক্ষমতা, এবং আভ্যন্তরীণ সক্ষমতা যদি না থাকে এবং থাকলে আমি মনে করি চীনের সাথে অপেক্ষাকৃত আমাদের এখন একটু ক্লোজার রিলেশনশিপ রাখা উচিত। তার মানে এই না যে ভারতের সাথে, এখানে আমি একটা কথা বলে রেখি, ভারতের সাথে অথবা যুক্তরাষ্ট্র তো বাদই দিচ্ছি, যুক্তরাষ্ট্র তো আমরা মানে বেশি ওবিসিয়েন্স দেখাচ্ছি, অ্যাকুইসেন্স দেখাচ্ছি, কিন্তু ভারতের সাথে আমি মনে করি আমাদের একটা ডেকোরাম মেনটেন করা উচিত, আমাদের একটা প্রোটোকল মেনটেন করা উচিত, আমাদের একটা সুসম্পর্কের একটা ইচ্ছা দেখানো উচিত, কিন্তু আমাদের দর কষাকষিও করা উচিত।
দুটোই থাকতে হবে, কিন্তু আমি মনে করি না যে কাউকে ইগনোর করার অবস্থা বাংলাদেশের আছে বলে আমি মনে করি না। আমরা এই পর্যায়ে যে বিষয়টিকে একদমই ইগনোর করতে পারি না সেটি হচ্ছে বিজ্ঞাপন। পুষ্টি নিবেদিত চলমান অনুষ্ঠানে একটি বিরতি নিয়ে বিজ্ঞাপন দেখে আবার ফেরত আসবো। বিরতির পর ফিরে এলাম পুষ্টি নিবেদিত চলমানে, এবং আমরা কথা বলছিলাম ত্রিভুজ পররাষ্ট্রনীতি নিয়ে। আমরা দেখতে পেয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতের রণধীর জয়সওয়াল বলেছেন, প্রতিবেশী অঞ্চলের সব ধরনের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। তো কিছু ব্যবস্থা তো আমরা দেখতে পাচ্ছি, সীমান্তে তারা কাঁটাতারে বেড়া তুলছেন, তারপর লোকজনকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের সর্বশেষ নির্বাচনের পরে প্রায় অস্থির হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের যারা তাদের নতুন নির্বাচিত সরকার, এবং একজন টিভি উপস্থাপককে আমরা দেখতাম যে অদ্ভুতভাবে চিৎকার চেঁচামেচি করতেন। এখন ওই সরকারের কিছু কিছু লোক ওইভাবে চিৎকার চেঁচামেচি করেন। টেলিভিশনের যে ভয়ঙ্কর প্রভাব সেটা আমরা লক্ষ্য করছি। তো 2011 সালে সব প্রস্তুতি সম্পন্ন হলেও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরোধিতার কারণে তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর হয় নাই, এটা তিনি বলেছেন। আবার এটাও বলেছেন যে তারা যেসব পর্যবেক্ষণ করেন, যেমন যুদ্ধবিমান কেনা, বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর বা তিস্তা নদী, এগুলা তারা বিবেচনা করেন। এবং সবশেষে বলেছেন যে তারা নাকি ভারতের অবস্থান আনুষ্ঠানিকভাবে তিস্তার ব্যাপারে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে, ঢাকাকে জানিয়ে দিয়েছে। তো কিন্তু অবস্থান কি সেটা আবার তিনি ব্যাখ্যা করেন নাই। আসলে ভারতের অবস্থান কি তিস্তা নিয়ে? ভারতের অবস্থান আমরা কি অনুমান করতে পারি? এটা তো আসলে অনুমেয়। হ্যাঁ, যে ভারতের অবস্থান কি হবে। আর যেহেতু তাদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র দক্ষিণ এশিয়া হচ্ছে চীন, সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে চীনের যে এঙ্গেজমেন্ট বাংলাদেশে, সেটা তারা সহজভাবে নিবে না। এবং বিশেষ করে আমরা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে যেই রূপটা আমরা দেখেছিলাম, যেখানে একসময় যারা সরকারে ছিলেন এটাকে স্বামী স্ত্রী সম্পর্ক হিসেবে চিহ্নিত করেছিলেন, এবং ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে যেই ভাবমূর্তিটা তৈরি হয়েছিল, যে অনেকে এটাকে ভ্যাসেল স্টেট হিসেবেও চিহ্নিত করছিল। এবং বিশেষ করে যারা এখানে তখন ক্ষমতাসীন ছিলেন তাদের সাথে যে সম্পর্কটা খুবই একপেশে একটা সম্পর্ক ছিল। ইভেন সেই সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি, আমি যদি ভুল না করি, তার একটা স্টেটমেন্টও ছিল যে উনি যা দিয়েছেন এটা কৃতজ্ঞ থাকা লাগবে, এটা কৃতজ্ঞ থাকা লাগবে। তো তার মানে হচ্ছে ভারতের সব আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাগুলো ছিল নিরাপত্তাগত দিক থেকে কিংবা অর্থনৈতিক স্বার্থ, এনার্জির ক্ষেত্রে আমরা ওভার ডিপেন্ডেন্ট হয়েছি, সব কিছু মিলিয়ে যে পরিবর্তন, সেই পরিবর্তনটার মধ্য দিয়ে ভারতের স্বার্থ রক্ষার ক্ষেত্রে এক ধরনের আশঙ্কা ভারতের তৈরি হয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশে যে ভারত বিরোধী মনোভাব চাঙ্গা হওয়া, এবং গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতে যে রাজনৈতিক দল ক্ষমতাসীন আছে তারা তো আসলে পরিচয়বাদী রাজনীতিটাই তাদের মুখ্য। এবং যার ফলে বাংলাদেশ যেহেতু পরিচয়বাদীর দিক থেকে ওখানে যারা মাইনরিটি এখানে তারা মেজরিটি, যার জন্য এক ধরনের স্পর্শকাতরতা তো আছেই। এবং তাদের রাজনীতিতে বিশেষ করে এই অঞ্চলে বাংলাদেশে যতটা পরিচয়বাদী রাজনীতি শক্তিশালী হয়, সেখানেও কিন্তু পরিচয়বাদী রাজনীতি শক্তিশালী হয়। এবং পশ্চিমবঙ্গে বিজেপি যে ক্ষমতায় আসা, তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা বিশেষ করে আমরা 5ই আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময় বাংলাদেশে দেখেছি এই পরিচয়বাদী রাজনীতি এবং সংখ্যাগরিষ্ঠের পরিচয় রাজনীতি, যে পপুলিজম, সেটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এবং সেই সুবাদে তার প্রতিক্রিয়া ভারতে এবং ভারতের প্রতিক্রিয়া বাংলাদেশে, সবকিছু মিলিয়ে তাদের একটা সেন্সিটিভিটি তো এখানে আছে। একটা প্রশ্ন করি, অন্তর্বর্তী সরকার তাদের যে সংস্কার কমিশন, আলী রিয়াজ সাহেব এবং অন্য যারা, তারা খুব ইনক্লুসিভিটির কথা বলতেন। তো পরিচয়বাদী রাজনীতি বা সংখ্যাগরিষ্ঠের প্রাধান্যের রাজনীতি, সেইটাকেই কিন্তু আবার আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার প্রাধান্য দিচ্ছেন। তাহলে একই সাথে ইনক্লুসিভিটি বা তারা আবার সুন্দর নাম দিয়েছিলেন বহুত্ববাদ, তো একই সাথে বহুত্ববাদিতা এবং এই যে হুমকি ধামকি বা দেখে নেওয়ার যে একটা চেষ্টা, অথবা অধিকাংশের রাজনীতি করা, পপুলিস্ট রাজনীতি, এই দুইটা কিন্তু পাশাপাশি তাহলে কি করে হলো? একটা বিষয় হচ্ছে আমরা এই পরিবর্তনের আগে 5ই আগস্টের আগে কিন্তু আমরা দেখেছিলাম যে একটা মেরুকরণ হয়েছিল। তখন মেরুকরণের ক্ষেত্রে কিন্তু পরিচয়বাদী রাজনীতিটা ছিল, সেটা হচ্ছে যুদ্ধের পক্ষে এবং বিপক্ষে বিরোধিতা। কিন্তু দিনের শেষে
আপনার ওই পরিচয়বাদী রাজনীতিটাই কিন্তু ছিল। কিন্তু সেই কিন্তু পরিচয়বাদী এরপরে রাজনীতি তো যে- একটা আদর্শের যে পরিচয়বাদিতা, পরিবর্তনটা এসছে, যেখানে কিনা সকল ধর্ম বর্ণ সকলেই যুক্ত আছেন। না আমি বলছি মূল মুশকিলের জায়গাটা কি, এই আদর্শের রাজনীতির কথা আমি বলছি, কিন্তু এই আদর্শের চর্চাটা তো অনুপস্থিত ছিল। বরং মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলে সব রকম অন্যায়কে জাস্টিফিকেশন দেওয়া হয়েছে, এবং এইটা হচ্ছে যে তার পক্ষে সাপোর্ট মোবিলাইজ করার জন্য সে আদর্শের কথাটা এনেছে মূলত রেটোরিক হিসেবে। অপারেশনাল লেভেলে এটার কোনো উপস্থিতি আসলে ছিল না। ঠিক একইভাবে ওই প্রেক্ষাপটেই কিন্তু, এবং ওই সময় সরকারের একটা বড় বিষয় ছিল এক্সক্লুড করা, এবং যারা তাকে বিরোধিতা করছে, সমালোচনা করছে, তাকে কোট আনকোট রাজাকার আখ্যা দিয়ে, মুক্তিযুদ্ধ বিরোধী আখ্যা দিয়ে এক্সক্লুড করার একটা নীতি ছিল। কিন্তু ও ওই সেই exclusion- জায়গায় সেইটার পরিবর্তে আমরা দেখলাম যে পরিবর্তনটা আসলো, তখন অন্তর্ভুক্তির আলাপটা এসছে, বহুত্ববাদের সেই আলাপটা এসছে। এক্সক্লুশন ক্রাইটেরিয়াকে বাদ দিয়েই তো অন্তর্ভুক্তিমূলক বা বহুত্ববাদী রাজনীতির কথা বলা হ্যাঁ, কিন্তু হয়েছে। মুশকিলটা হচ্ছে সেটা যত লিপ সার্ভিস হিসেবে ছিল, অপারেশনাল লেভেলে কিন্তু ওই একই রকম। তখন যে প্রবণতাটা মানে- ছিল সে একই প্রবণতা, যে আমি লিপ সার্ভিস দিচ্ছি কিন্তু অপারেশনাল লেভেলে সেগুলোর প্রমাণ কিন্তু আমরা রাখতে পারিনি। তার মানে অন্তর্বর্তী সরকার আগের সরকারের চাইতে অন্তত এই ক্ষেত্রে কোনো ভিন্ন আচরণ করতে পারে না। না, পরিচয়বাদী রাজনীতির ভিন্নতা থাকলেও মানে আপনার ফলটা কিন্তু একই ছিল, যার ফলে ওই মেরুকরণ যেটা ছিল সমাজে সেইটাকে বন্ধ করতে সমর্থ হয়নি, বরং এটা আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়েছে যখন এই পরিচয়বাদের রাজনীতিটা ওই সময়ে কোনো পরিবর্তন আনতে জনাব পারেনি। সাকিব, আপনার কাছে আসি। ঢাকা বেইজিং এর এক ধরনের ঘনিষ্ঠতা আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী সফরের পরে আরো দেখেছি যে এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। 13টার মতো MOU বা সমঝোতা স্মারক হয়েছে, এবং সেইখানে বিনিয়োগ এবং শিল্পের সহযোগিতার কথা আছে, যেটা কিনা সাধারণ, সবসময় এটা হয়ে থাকে। তবে এখানে কিছু কিছু বিষয়ে আলাদাভাবে জোর দেওয়া হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং একই সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সেই জায়গাতে। আরেকটি হচ্ছে ম্যান্ডারিন ভাষা শিক্ষা, চীনা ভাষা শিক্ষা, এটা অত্যন্ত জোরালোভাবে কথা হয়েছে। আরেকটা হচ্ছে গণমাধ্যমে তথ্য বিনিময়, সম্প্রচার প্রযুক্তির সহায়তা এবং গবেষণা ও মিডিয়া পার্টনারশিপ। এটা কিন্তু একটা মজার বিষয় আছে, বাংলাদেশের কাঁঠাল রপ্তানি করা, সেটাও কিন্তু একটা আছে সেখানে। হ্যাঁ, এটা একটা নতুন ব্যাপার, কারণ সাধারণত আমাদের এখান থেকে ইলিশ, আম এইসব নিয়ে মানুষ বেশি কথা বলে। কাঁঠাল যদি রপ্তানি করা যায়, এটা আমাদের জন্য একটা নতুন দিগন্ত হবে। তো এই সব কিছু মিলিয়ে আপনার কি মনে হয়েছে যে আসলে কি বাংলাদেশ এখন বেশি মাত্রায় চীনের দিকে ঝুঁকছে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে? আমার মনে হচ্ছে মানে যে ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ নাকি অসমবাহু ত্রিভুজ? এটা অসম মনে হচ্ছে, অসমবাহু অসম ত্রিভুজ, মনে হচ্ছে। আচ্ছা। কারণ হলো কি, প্রথম কথা হলো আপনি যদি চিন্তা করেন, আমি যদিও কিন্তু আরেকটা অনুষ্ঠানে মানে ওই সফরটা শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বলেছি যে আপাত দৃষ্টিতে মানে আমি যদি ইন্ট্রোডাক্টরি এটা সফল হয়েছে প্রথম ধাপে। কিন্তু এখন আমি যখন আরেকটু চিন্তা করছি যে আপনি যদি বলেন আসলে কতটুকু সফল হয়েছে চীন সফরটা, সেটা নিয়ে আমার কিন্তু দ্বিতীয় মানে অন্যরকম চিন্তা হচ্ছে। যেমন ধরেন কথার কথা যে অনেকে বলছিল যে 5 থেকে 6 বিলিয়ন ডলারের সহায়তা হয়তো পাওয়া যাবে, সহায়তার পাওয়া যাবে আপনার নিশ্চয়তা, কিন্তু পেয়েছি মাত্র 300 মিলিয়ন ডলারের। তারপরে কথা হচ্ছে যে আমি যেটা মনে করি যে আজকে কিন্তু আপনার সফর বাংলাদেশের পক্ষ থেকে হয় নাই। ইস্যুটা হইতেছে কি, যখনই আমরা সব MOU সাইন করে আসি, এবং এই MOU তো সাইন করা হয়েছে, কোনো এগ্রিমেন্টও তো সাইন করা হয়নি। আপনি তো জানেন যে MOU কোনো লিগাল বাইন্ডিং নাই, সুতরাং এগুলোর কোনো কিছুই কি যে হবে এটা কিন্তু আমরা এখন শিওর নই। MOU হচ্ছে এক ধরনের সমঝোতা, যে এটা নিয়ে আমরা আলোচনা করব এবং সামনের দিকে আমরা কিছু একটা স্থির সিদ্ধান্তে পৌঁছাবো। রাইট। সুতরাং এখনো আমরা কিছুই জানি না, যে এই ব্যাপারে কোনো প্রোগ্রাম প্রজেক্ট কিছুই হয় নাই। সুতরাং কি হবে সেটা পুরোপুরি নির্ভর করবে যে আমরা কতটুকু সক্ষমতা অর্জন করতে পারি, ক্যাপাসিটি, আমরা কাজগুলো করতে পারি কিনা। আমি ঐতিহাসিকভাবে যেটা দেখি ভাই, সেটা হচ্ছে কি আমি তো খুব একটা আশা পাই না যে বাংলাদেশ আসলে খুব সুন্দর করে সবকিছু সাজিয়ে আমাদের করবে। এবং যদি আমরা একটা জিনিস বলি যে চায়নার সাথে বাংলাদেশ যদি, চায়নায় একটা জিনিস কিন্তু বাংলাদেশের থেকে চাইবে, সেটা হচ্ছে বাংলাদেশ যদি চীনের সাথে সম্পর্কের ব্যাপারে সত্যিকার অর্থে যদি লাভ করতে চায়, তাহলে তাকে একটা কার্যকর রাষ্ট্র হইতে হবে, এফিশিয়েন্টলি অর্গানাইজড হইতে হবে। বাংলাদেশ যদি সেটা না করে, বাংলাদেশকে উনি খাওয়াই দিবে না। এটা হলো গিয়ে এক কথা।
দ্বিতীয় কথা হচ্ছে যে আর যুক্তরাষ্ট্রের সাথে আমি যেটা দেখতে পাচ্ছি যে ওই যে বাণিজ্য চুক্তির কথা যেটা বলা হলো, আমি মনে করি যে এই বাণিজ্য চুক্তি একটু কথা বলি। বাণিজ্য চুক্তি হয়তো সেই সময় করতেই হইতো, আমি কিন্তু সেটা অস্বীকার করছি না। সেই সময় যদি আমরা ওই সময়ের কথা চিন্তা করি, সে সময় সবাই ভয় পেয়েছিল, অনেকেই ভয় পেয়েছিল। কিন্তু আমার কাছে মনে হলো যে আমরা কিন্তু সেই সময় অন্যান্য রাষ্ট্রের সাথে আরেকটু কনসাল্ট করতে পারতাম। ধরেন মালয়েশিয়ার সাথে বাংলাদেশ কনসাল্ট করতে পারতাম, বা ইন্দোনেশিয়ার সাথে, বা অন্যান্য কয়েকটা দেশের সাথে। আমরা করেছি কিনা আমি তা জানি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিন্তু জানতাম যে এটা সুপ্রিম কোর্টে এটার আলাপ হবে, সুপ্রিম কোর্ট কিন্তু এটা নিয়ে, এটা কিন্তু তখন ঠিক ছিল। সুতরাং আমরা কিন্তু একটু দেরিও করতে পারতাম, কিন্তু আমরা দেরি করি নাই। আমরা ইমিডিয়েটলি 3 দিন আগে, বোধহয় 12 ফেব্রুয়ারি, 3 দিন আগে সাইন করে এই দিলাম। চুক্তিটা সম্পর্কে এক ধরনের সন্দেহ জাগ্রত করেছে। হ্যাঁ। এবং তারপরে আবার এই দক্ষিণ প্লাজায় যে দিবস পালন আরো সন্দেহ জাগ্রত আরো করে সন্দেহ। দিচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এইটা যুক্তরাষ্ট্রের সাথে, যেটা একটা যেই দেশটা আসলে ইরান যুদ্ধ বলেন, আপনি ট্যারিফ ওয়ার নিয়ে, মানে এখন তো অ্যাকচুয়ালি আপনি গত 70 বছর চিন্তা করলে এখন আমেরিকার অবস্থা সবচেয়ে খারাপ। মানে তার সবচাইতে তার আপনার স্ট্যাটাস এখন, বা তার রেসপেক্ট সবচেয়ে কম। সেই সময় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের লিডাররা এবং এই সরকারেরও থেকেও যেভাবে আমেরিকার সাথে এক ধরনের আপনার ওবিসিয়েন্স দেখানো হচ্ছে, অনেক সময় যে ভাই যেটা বললেন না, আগে যেমন ভারতের সাথে আমাদের আগের সরকার করতো, এই সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করছে। আমি যেটা মনে করি যে যুক্তরাষ্ট্রের সাথে মাথা নিচু করে যুক্তরাষ্ট্র থেকে কখনোই সম্মান পাওয়া যায় না, এবং যদি সম্মান যদি বাংলাদেশ না পায়, তো তাহলে বাংলাদেশ আসলে এই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কও আসলে সফল হবে না। কারণ প্রত্যেকটা ইয়ের মধ্যে কিন্তু একটা মিউচুয়াল রেসপেক্টের দরকার আছে। আমি মনে করি না যে বাংলাদেশ যা করছে তাতে মিউচুয়াল রেসপেক্ট আসছে। আমরা এই পর্যায়ে এসে পুষ্টি নিবেদিত চলমান অনুষ্ঠানে আরেকটি বিরতি নিচ্ছি। এক ধরনের মিউচুয়াল রেসপেক্ট থাকা দরকার, এই বিষয়টি আমাদের আলোচক বলেছেন। অনুষ্ঠানের সাথে বিজ্ঞাপনের ওরকম একটা মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক আছে। চলেন বিরতি শেষ করে ফিরে আসি। আপনারা দেখছেন চলমান, নিবেদন করছে পুষ্টি, এবং আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ত্রিভুজ পররাষ্ট্রনীতি। এখানে আরেকটি বিষয় নিয়েও বেশ কথাবার্তা চলছে, সেটা হচ্ছে যে চীন থেকে একটি অর্থনৈতিক করিডোর মিয়ানমারের উপর দিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্ত হবে। অনেকেই বলছেন এটি একটি সম্ভাবনা, এবং এটা খুবই প্রয়োজনীয়, কেননা ভারতের সঙ্গে যেহেতু লেনদেনে এক ধরনের বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ব্যবসা কমে যাচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে অনেক উন্নতির কথা বলার পরেও, বিশেষ করে অন্তর্বর্তী সরকার তো অসংখ্য অর্থনৈতিক জার্গন ব্যবহার করে বলতেন যে তারা নাকি জবের বন্যা বইয়ে দিবেন, বিনিয়োগের একটা বিরাট অবস্থা তৈরি করবেন, এখানে মানুষ ভিসা দেওয়ার জন্য চলে আসবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং এখন শুধু দরখাস্ত এসেছে, এরপরে নাকি এসে তরুণদেরকে নিয়ে যাওয়ার জন্য অস্থিরতা তৈরি হবে, এরকম নানান কথা বলতেন। তো আসলে কতটুকু সেই কথার সত্যতা আমরা পেয়েছি, এটা একটা। আর এই করিডোরটা আমাদেরকে কতটুকু সাহায্য করবে, কেননা এই বহুদিন পরে গত কয়েকদিনের সংবাদপত্রে যে বিষয়টি এসেছে, সেটি হচ্ছে যে আমাদের গার্মেন্টসের রপ্তানি কমে গিয়েছে, যে কারণে চুক্তিটা করা হয়েছে বলে আমাদেরকে গেলানো হয়েছিল যে আমাদের গার্মেন্টসের রপ্তানি ঠিক রাখার জন্য চুক্তি করাটা জরুরি। প্রথম বিষয় হচ্ছে যে মানে অন্তর্বর্তী সরকারের যে সময়কালটা, সেটা তো অনির্ধারিত ছিল না, নির্ধারিত এবং নির্বাচন অনুষ্ঠিত করা পর্যন্ত। সেই ক্ষেত্রে তাদের মূল দায়িত্বটা ছিল ল অ্যান্ড অর্ডার ঠিক করা, মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, যে শূন্যতাটা তৈরি হয়েছিল। তাদের ওই দীর্ঘমেয়াদী, বিশেষ করে জব ক্রিয়েশন, এটা তো হঠাৎ করে হয় না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ফল হিসেবে দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এইগুলো ওই কথার পর্যায়ে ছিল, পপুলিজম। কিন্তু অন্তর্বর্তী সরকারে যেই কথাটা বললাম, যে তারা তো আসলে নির্বাচন অনুষ্ঠিত করার দায়িত্বপ্রাপ্ত একটা সরকার, যার ফলে ওই বিষয়টা বোধহয় স্পষ্ট ছিল না যে ওনাদের আসলে স্থায়িত্বটা কত দূর। এখন পরের বিষয়ে আসি। বাংলাদেশের সাথে চীনের যে করিডোর, বাংলাদেশ মিয়ানমার এবং চীনের যে করিডোর, এই করিডোরের ভাবনাটা কিন্তু অনেক দিন ধরেই চীনের আছে, এবং এর মধ্যে ভারতকেও যুক্ত করার চেষ্টাটা ছিল, কিন্তু ভারত শেষ পর্যন্ত এই ক্ষেত্রে রাজি হয়নি।
এখন যে সুযোগটা আমাদের জন্য তৈরি হয়েছে এবং এটার প্রোগ্রেসটা শেষ পর্যন্ত আগাতে না পারার রিজনটাই ছিল ইন্ডিয়া ফ্যাক্টর। এখন বাংলাদেশের বিশেষ করে এখনকার সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক যে টানাপোড়েনটা, এবং সেই দিক থেকে ইন্ডিয়া ফ্যাক্টরটা এখন আর গুরুত্বপূর্ণ না, যার ফলে এটা একটা নতুন বাস্তবতা হিসেবে সামনে এসেছে। চীনের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ তার স্বার্থটা, সেটা হচ্ছে যে ইউনান প্রদেশকে বেসিক্যালি আমাদের এই সমুদ্র পথে যে সংযোগ, এবং বিশেষ করে চিটং পোর্টের মাধ্যমে এই করিডোরের মধ্যে কিন্তু সেই সুযোগটা তৈরি হয়। এবং বিশেষ করে মালাক্কা প্রণালীতে আমরা যদি দেখে থাকি, ভারতের নজরদারি কিন্তু এখন যে কোনো সময় চেয়ে অনেক বেশি, এবং কোস্টাল এরিয়াতে বেশ কিছু সার্ভেলেন্স এগ্রিমেন্ট বাংলাদেশও আরও বেশ কিছু দেশের সাথে ভারত কিন্তু করেছে। সেই সুবাদে চীন তার যে বিকল্প একটা ব্যবস্থা হিসেবে, এবং হরমুজ প্রণালীর ঘটনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে এই ধরনের স্ট্রেট কখনো কখনো ওপেনাইজড হতে পারে সংকটের সময়, যার ফলে চীনের জন্য এখন নতুন করে এটা বাস্তবতাটা এসছে, এবং সেই ক্ষেত্রে বিকল্প রুট হিসেবে বঙ্গোপসাগর তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার ফলে এই করিডোরটা তার জন্য কিন্তু একটা সম্ভাবনা তৈরি করেছে। ঠিক একইভাবে আমাদের জন্য একটা দর কষাকষির একটা টুল হিসেবে এটা কিন্তু আবির্ভূত হয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ইস্যু সেটেল করার জন্য আমাদের যেই টুলগুলো দরকার, তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে করিডোর এখন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা tool। হরমুজ প্রণালী যেভাবে ইরান রক্ষা করতে পারে, এই করিডোর নিয়ে দর কষাকষি করতে গেলে তো আমাদেরও সেই রকম একটা শক্তির দরকার আছে। দর কষাকষির চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এইটা তো আসলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পার্ট হিসেবে এসছে, এবং বাংলাদেশ ইনফ্যাক্ট 2016তেই কিন্তু কারণ যেহেতু- বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যেহেতু অন্তর্ভুক্ত মালাক্কা হয়েছে। প্রণালীর বিকল্প এখন যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে চীন মূলত বাংলাদেশের নির্ভরতাটা কোথায় চীনের উপর, সেটা হচ্ছে অবকাঠামোগত যে উন্নয়ন, এবং যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্য দিয়ে চীন করে আসছে, এবং এক ধরনের এঙ্গেজমেন্ট, এবং এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে 140টা দেশ কিন্তু যুক্ত হয়েছে, যার ফলে বাংলাদেশের এখন অবকাঠামোগত যে বিনিয়োগ, সেই বিনিয়োগ করার এখন সবচাইতে বেশি সামর্থ্য রাখে হচ্ছে চীন, যার ফলে বাংলাদেশের জন্য কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে বিশেষ করে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এই করিডোরটা খুবই উপযুক্ত, যার ফলে এটাকে ঘিরে চীনের স্বার্থ যেমনি আছে, তেমনি বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ টুল হিসেবে ব্যবহৃত হতে পারে। যে বিষয়টা অনেকেই বলছেন যে চীন একটি বিকল্প বন্দর হিসেবে রাখাইন রাজ্যের যে বন্দরটি, গভীর সমুদ্র বন্দর, সেটা ব্যবহার করতে চায়, এবং এটা মূলত তার যে সাপ্লাই চেইন বা সাপ্লাই রুট, সে যেহেতু অধিক মাত্রায় রপ্তানিকারী একটি দেশ, তারা সেইটিকে সবসময় সকল ধরনের যুদ্ধ কিংবা দুর্যোগপূর্ণ সময়ে সেটাকে রক্ষা করতে চায়। তো এটা আসলে কতটুকু সফল হবে বলে আপনি মনে করছেন? আমরা আগেও দেখেছি আমাদের রেল লাইন গুমদুম পর্যন্ত নিয়ে যাওয়ার একটা প্ল্যান ছিল, ওই টেকনাফের উপর দিয়ে রাখাইন রাজ্য হয়ে বার্মার ভেতর দিয়ে একটা সংযোগ তৈরি করার পরিকল্পনা অনেক আগে থেকেও কিন্তু আমাদের সরকারগুলির ছিল, তো কিন্তু হলো না তো এতদিন পর্যন্ত। আপনার কি মনে হয় যে এই সরকারের আমলে সেটা সাকসেসফুল হয়ে যাবে? আমি মনে করি যে এটা হচ্ছে, যতগুলো কথা হয়েছে, এটা হচ্ছে সবচাইতে সুদূর প্রসারী। চায়না, মিয়ানমার, বাংলাদেশ যে ইকোনমিক করিডোরের কথা বলা হচ্ছে, এইটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, এটা সবচেয়ে সময় বেশি লাগবে। সেখানে যেই রাস্তার উপর দিয়ে যেই জায়গা দিয়ে যাওয়ার কথা, সেখানে আপনার ইনসার্জেন্সি আছে, সেখানে অনেক আপনার আছে, এথনিক ইনসার্জেন্সি আছে। সুতরাং সেগুলোকে সমস্ত কিছুকে আপনি আনবেন, নিয়ন্ত্রণে আনবেন, তাহলে একেবারে আমি মনে করি মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতির আপনার একেবারে কোয়ালিটেটিভ যদি চেঞ্জ না হয়, তাহলে এটা হওয়া সম্ভব না। আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে যেটা হয়েছে, যেখানে সবচেয়ে বেশি কাজ করার আছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে আনোয়ারাতে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কথা বলা হয়েছে এবং মোংলা, এই দুইটাতে ইমিডিয়েটলি তাদেরকে কিভাবে এই জিনিসটা তৈরি করে দেওয়া যায় যাতে তাড়াতাড়ি তাদের আপনার ফ্যাক্টরিগুলো আসা শুরু করে। কারণ আমি যেটা দেখি সাউথ ইস্ট এশিয়াতে যেভাবে চাইনিজ আপনার ফ্যাক্টরিগুলো মুভ করাতে কিন্তু তাদের অবস্থা বেটার হয়েছে। আমি সেটা বলতে চাই যে বাংলাদেশের ব্যাপারেও কিন্তু এইটাই আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়। কিন্তু বাংলাদেশে তো আপনি ভালো করে আপনি আমার থেকে জানেন ভালো করে যে বিদ্যুতের দাম বেশি, জ্বালানির দাম বেশি, জ্বালানি পাওয়া যায় না, বিদ্যুৎ পাওয়া যায় না, সেই অবস্থায় তো আর এই বিনিয়োগ হবে না। সুতরাং সেটাকে কিভাবে যদি এই সরকার যদি সেটা ঠিক করতে পারে, আমি মনে করি যে বর্তমানে
হাইয়েস্ট প্রায়োরিটি বা সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত এই দুটার উপরে বলে আমার মনে হয়। তাহলে এইখান থেকে যদি আমরা একটা ভালো কিছু করতাম তাহলে সেটার একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট বা সেটার একটা জেনারেটিভ এফেক্ট হইতো। দুইটা যদি ভালো কাজ করে তাহলে তৃতীয়টাও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করা যেত। আর ইকোনমিক করিডোর আমার মনে হয় সময় লাগবে। ইকোনমিক করিডোরের ব্যাপারে আমি এটাও মনে করি, আমার এটা মনে হয়েছে যে রোহিঙ্গাদেরকে নিয়ে এই ব্যাপারে আমাদের উপরে এক ধরনের ব্ল্যাকমেলও করা হতে পারে। আমি এটা মনে করি যে বাই চান্স যদি ধরেন আপনাকে যদি বলে, মিয়ানমার যদি বলে যে হ্যাঁ ঠিক আছে আমি রাস্তা করতে দিব, কিন্তু তোমরা সব রোহিঙ্গা নিয়ে যাও, অ্যাট দ্যাট টাইম উইল হ্যাভ টু, আমি জাস্ট কথার কথা বলছি যে আপনি যে মনে করছি, আমরা অনেকেই মনে করছি যে রোহিঙ্গারাও চলে যাবে আর রাস্তাও তৈরি হয়ে যাবে, সব কিছু এত সহজে হবে বলে আমি মনে করি না। সুতরাং এখানেও আছে, সবকিছু সহজে হয় না, কিন্তু আমরা তো আশা করতে পারি যে কিছু কিছু কাজ অন্য কাজগুলির চাইতে সহজে হবে। কিন্তু একটা বিষয় আমরা দূর করতে পারছি না, সেটি হচ্ছে যে বহু সময় ধরে, যদিও আমরা ভারত সীমান্ত নিয়ে অনেক কথা বলি, কিন্তু মিয়ানমারের সীমান্ত কিন্তু বহু বছর ধরে আমাদের জন্য একটা আতঙ্কের জায়গা এবং এক ধরনের অশান্তিপূর্ণ জায়গা হয়ে রয়েছে। তো এইটা আমরা কিভাবে ঠিক করব, এবং সেই সীমান্ত যদি ঠিক না হয় তাহলে রাস্তা কি করে তৈরি হবে? যে কথাটা আমি শুরুতে বলছিলাম তার সাথে একটু যুক্ত করি। মানে চীনের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে, ওনার কথার সূত্র ধরেই বলছি, যে ইনসার্জেন্সির ইস্যুটা ডিল করার জন্য চীন কিন্তু সুবিধাজনক অবস্থায় আছে। বিশেষ করে মিয়ানমার সরকারের সাথে বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যস্থতার ক্ষেত্রে কিন্তু চীন ভীষণ অগ্রণী ভূমিকা পালন করছে। একই সাথে চীনের সাথেও এই যে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মতো অ্যালায়েন্সের সাথে কিন্তু তাদের আলাদা এগ্রিমেন্ট আছে, এবং সেখানে সেই বিদ্রোহী গ্রুপগুলো নিশ্চয়তা দিচ্ছে চীনের অর্থনৈতিক স্বার্থকে তারা কখনোই ব্যাহত করবে না। তার মানে চীনের একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে, ওর দুই নৌকাতেই ওর পা আছে, সেই সুবিধাটুকু কাজে লাগানো যেতে পারে। এখন পরের যে আলাপটা এসছে যে আসলে সীমান্তগত যে আমরা যে ইয়েগুলো দেখছি, ঝুঁকিগুলো দেখছি, তার একটা বড় রিজন হচ্ছে মিয়ানমারের এই বিদ্রোহ গ্রুপদের যে অ্যাক্টিভিটি, তাদের মধ্য দিয়ে এক ধরনের বলকানাইজেশন হয়েছে, ফ্র্যাগমেন্টেড স্টেট, এবং বিশেষ করে রুরাল এরিয়াতে বিদ্রোহী গ্রুপগুলো আধিপত্য তৈরি হচ্ছে, যেটা আরাকান আর্মি রাখাইনের ক্ষেত্রে আমরা একই রকম দেখছি। এবং সাম্প্রতিক সময়ে বিশেষ করে চীনের যে জান্তা সরকার, তারা এয়ার রেডের মধ্য দিয়ে কিছু এরিয়া রিকভার করার চেষ্টা করছে। সব কিছু মিলে আমাদের সীমান্ত এখন অনেক ঝুঁকির মধ্যে আছে। এখন এটা তো আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু না, এটা হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরীণ যে প্রশাসনিক এবং রাজনৈতিক সংকট, যেটা বিদ্রোহী গ্রুপগুলোর মধ্য দিয়ে ঘটছে। এখন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে এগেন বাংলাদেশ চীনের সম্পর্ক, এবং বাংলাদেশ চীনের সম্পর্ককে যদি বিবেচনা করি, ঠিক একইভাবে চীন মিয়ানমারের সম্পর্ক যদি আমরা বিবেচনা করি, সেই ক্ষেত্রে চীন কিন্তু বাংলাদেশ মিয়ানমার রিলেশন ক্ষেত্রে একটা মধ্যস্থতাকারী রাষ্ট্র, এবং আমরা ইনফ্যাক্ট রোহিঙ্গা সংকট নিরসনের ক্ষেত্রে দেখেছি চীন কিন্তু কখনো কখনো স্বপ্রণোদিত হয়ে ত্রিপক্ষীয় সম্মেলনও করেছে এই ইস্যুগুলোকে সেটেল করার জন্য। আর এটা যেহেতু আরাকান আর্মির সাথে এই যে দ্বন্দ্ব, এবং সেই ক্ষেত্রে চীনেরও একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে, তাদের এই বিদ্রোহী গ্রুপগুলোর সাথে যেহেতু সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে যেহেতু করিডোরের আলাপটা এসছে, সেই ক্ষেত্রে চীনকেও আসলে ওই প্রভাব বলয়টা ব্যবহার করে বাংলাদেশ তার সীমান্তটাকে সুরক্ষার ব্যবস্থা করা। ঠিক একই সাথে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশে যে সামরিক শক্তি আছে সেটাকেও সবসময় সতর্ক এবং প্রস্তুত রাখা, যাতে কোনো আনটুয়ার্ড কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে। এই পর্যায়ে এসে আমরা আরেকটি বিরতি নিচ্ছি পুষ্টি নিবেদিত চলমান অনুষ্ঠানে, এবং ফিরে আসব আমরা বিরতির পর। এবং কথা চলছে ত্রিভুজ পররাষ্ট্রনীতি নিয়ে, যদিও আমরা অনেকটা সময় চীন নিয়ে কথা বলেছি, এবার আমরা একটু মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলবো বিরতির পর। দেখছেন পুষ্টি নিবেদিত চলমান নেক্সাস টেলিভিশন, আমরা কথা বলছি ত্রিভুজ পররাষ্ট্রনীতি নিয়ে, এবং এখন কথা বলবো জনাব সাকিব আপনার সঙ্গে। আমরা দেখলাম, শুরুতেই আমরা বলেছিলাম যে বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ফ্রিডম লিখে 250তম 4th of জুলাই পালিত হয়েছে, এবং সেখানে জামাতে ইসলামের সভাপতি উনি বলেছেন এই বিষয়টি সম্পর্কে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। ডেপুটি স্পিকার বলেছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করছে। এছাড়াও বেশ পজিটিভ অনেক মন্তব্য হয়েছে, কিন্তু আপনারা দুজনে কিন্তু আজকে এই বিষয়টিকে নিয়ে একটু সংশয় প্রকাশ করেছেন, বলেছেন যেটা কূটনৈতিক যে রীতিনীতি সেটার সঙ্গে খাপ খায় না।
এখন বাংলাদেশের যে সঙ্গে বাণিজ্য চুক্তি সেটা নিয়েও আপনারা খুব একটা আশাবাদ ব্যক্ত করেন নাই। তো বাণিজ্য চুক্তি তো আমরা সেইভাবে লাভজনক কোনো অবস্থায় যাইনি, আমাদের গার্মেন্টস রপ্তানি কমতে শুরু করেছে, আবার অন্যদিকে আমরা বেশি দামে গম কিনতে শুরু করেছি, আবার এইখানে আমরা 4th of July পালন করতে শুরু করেছি। আপনার কি মনে হয় যে ভবিষ্যতে কি আমরা এই ত্রিভুজ যে রাজনীতির কথা বলছিলাম বা পররাষ্ট্রনীতির কথা বলছিলাম, শেষ পর্যন্ত এটি কি একটি সমকোণে পরিণত হবে, মানে ত্রিভুজ আর থাকবে না, আমরা একদিকেই ধাবিত হব? না, আমি আপনি যেভাবে কথাগুলো বললেন যুক্তরাষ্ট্রের, আসলে এই চিত্রটা খুবই আমার কাছে মর্মান্তিক। আমি মনে করি যে আমার ছাত্র জীবনের একটা অংশ কেটেছে যুক্তরাষ্ট্রের মানুষের প্রতি আমার বিশাল ভালোবাসা আছে। অ্যাকচুয়ালি আমি যুক্তরাষ্ট্রের নামলে আমার মনে হয় যে আমার সেকেন্ড হোম, অ্যাকচুয়ালি আই ফিল লাইক দ্যাট। কিন্তু তার মানে এই না যে যুক্তরাষ্ট্রের কাছে আপনি আপনার আত্মসম্মান বিক্রি করে দিবেন। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বিরোধী দলীয় নেতাও যদি ওখানে বলে থাকেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের যে ইতিহাস, যেমন ধরেন একটা উদাহরণ দিই, হেনরি কিসিঞ্জারের বোধহয় এটা কথা যে তার অ্যালাইদের অবস্থা কিন্তু আরও খারাপ হয়, তার মিত্রদের অবস্থা আরও খারাপ হয়, তার সাথে যারা বন্ধুত্ব করে তাদের অবস্থা আরও খারাপ হয়। সো ঠিক সেইভাবে আপনি দেখেন ইউরোপের সাথে আমেরিকার কি ব্যবহার হচ্ছে, আমেরিকা আপনার কানাডার সাথে কি ব্যবহার করেছে, আমেরিকা জাপান চায়নার সাথে কি ব্যবহার করে, সেই তুলনায় বাংলাদেশ তো কোন নস্যি। সুতরাং বাংলাদেশের যেটা আমি মনে করি যে বাংলাদেশ এমনিতেও আমরা কিন্তু আমেরিকার থেকে অনেক দূরে। আমেরিকার আপনার যে 2025 স্ট্র্যাটেজি, ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি, সেখানে বলা আছে যে তারা কিন্তু এশিয়ার থেকে ইন এ ওয়ে তারা কিন্তু ওয়েস্টার্ন হেমিসফিয়ারে নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে, অর্থাৎ তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু এশিয়া প্যাসিফিক থেকে সরে যাচ্ছে। এই যে কয়েকদিন আগে আপনার ডোনাল্ড ট্রাম্প বেজিংয়ে গেল, ডোনাল্ড ট্রাম্প বেজিং থেকে আসার পথে যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি তাইওয়ানে যদি অ্যাটাক হয় তুমি কি তাইওয়ানকে বাঁচানোর জন্য আসবা কি না, তখন সে বলল ৯,৫০০ মাইল দূরে আসবো, অর্থাৎ সে আসবে কি না সে ব্যাপারে অনেক সংশয় আছে। সুতরাং যখন যুক্তরাষ্ট্রের অবস্থা অপেক্ষাকৃতভাবে অনেক দুর্বল হয়ে যাচ্ছে, সেই সময় আমাদের সরকার এবং আমাদের বিরোধী দল কেন যুক্তরাষ্ট্রের প্রতি এই ধরনের পক্ষপাতিত্ব জানাচ্ছে না, আমি এটা বুঝতে পারি না। আমার কাছে মনে হয় যে এটা করার দরকার নাই, এবং আমার কাছে মনে হয় যে এইটা, আরেকটা কথা আপনাকে এখানে একটু বলি, এটা আমি কিন্তু বলবো যে আপনি জানেন কি, আপনি নিশ্চয়ই জানেন, ন্যাশনাল ডিফেন্স অ্যাপ্রোপ্রিয়েশন বোধহয় এটা, হ্যাঁ, NDAA বলে ওরা, ন্যাশনাল ডিফেন্স অ্যাপ্রোপ্রিয়েশন যেটা হয়, সেখানকার দুটো আপনার ক্লজে বলা হয়েছে যে ইসরায়েলের আপনার ইন্টেলিজেন্স এবং ইসরায়েলের আর্মি তারা কিন্তু আমেরিকান আর্মি এবং আমেরিকান ইন্টেলিজেন্সের সাথে মার্জ করবে, অর্থাৎ একত্রীভূত হবে। তো তাহলে বাংলাদেশের সাথে, বাংলাদেশ কি আসলে সেই যুক্তরাষ্ট্রের সাথেই সম্পূর্ণ সম্পর্ক করছে যেই যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলের কথা মতো চলে? তা এই ব্যাপারে আমি মনে করি যে আমাদের সরকারগুলো এবং সরকার এবং বিরোধী দল কি সেটা নিয়ে ভাবে কি না, আমার সেটাও প্রশ্ন আছে। সুতরাং সেসব দিক থেকে চিন্তা করে আমি মনে করি যে বাংলাদেশের এই জটিলতাগুলো বোঝা উচিত ছিল। জটিলতাগুলো বুঝে এক ধরনের ক্যালিব্রেটেড যদি ফরেন পলিসি হইতো তাতে কোনো আপত্তি নেই। আপনি একজন সাবেক রাষ্ট্রদূত, আপনি পেশাদার কূটনীতিবিদ ছিলেন, আপনার কি মনে হয় বাংলাদেশ এত বছরও এই জটিলতাগুলি বুঝতে পারে না কেন? পররাষ্ট্র মন্ত্রণালয়ে তো আপনার মতো যারা মেধাবী কূটনীতিবিদ তাদের অভাব নাই, আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনিও যথেষ্ট মেধাবী কূটনীতিবিদ বলে সবাই মনে করে থাকেন, তাহলে বাংলাদেশ এটা বুঝতে পারে না? বাংলাদেশের আমার সরি, কিন্তু আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব এবং বাংলাদেশের কূটনৈতিক কিন্তু দুটার ভিন্ন জিনিস। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব সবসময় হয় ভারত, না হলে পাকিস্তান, না হলে যুক্তরাষ্ট্র, না হলে একটা কোনো ফরেন কান্ট্রির কিন্তু তাদেরকে সাবসার্ভিয়েন্স হইতে হবে।
এবং আমাদের দেশের, আমার যেটা এক্সপিরিয়েন্স, যে আমাদের দেশের যারা লিডারশিপ থাকে তারা কখনো নিজেদের জনগণের উপরে নির্ভর করে না, নিজেদের জনগণকে কখনোই মনে করে না যে দিস ইজ দ্য সলিউশন টু দ্য প্রবলেমস। তারা মনে করে বিদেশিরাই তাদের প্রবলেমের সলিউশন। এই জন্যই আমাদের কিন্তু এক ধরনের, সবসময় কিন্তু আমরা এক ধরনের ওবিসিয়েন্স অ্যান্ড অ্যাকুইসেন্সের মধ্যে দিয়ে যাই। জনাব তানজিম, আপনাকে দিয়ে শেষ করব। আমরা দেখেছি আধিপত্যবাদের বিরুদ্ধে প্রবল সোচ্চার ছিল আমাদের এখনকার বিরোধী দল, কিন্তু আমরা লক্ষ্য করেছি এই বিরোধী দল কিন্তু এইসব ব্যাপারে বেশ নীরব এবং এক ধরনের কবির মতো নীরবতা অবলম্বন করেন, তার আকাশের দিকে তাকিয়ে থাকেন। ওনাদের আধিপত্যবাদের সংজ্ঞাটা একমুখী এবং একটা প্রতিবেশী রাষ্ট্রকে ঘিরেই এই আধিপত্যবাদকে দেখে এবং সেখানে ওই পরিচয়বাদী রাজনীতিটাই মূল, যার ফলে ওনাদের সেজন্যই কি তারা চুপ করে থাকেন? সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানে প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যকে যেভাবে দেখেন, দূরবর্তী শক্তিশালী রাষ্ট্র পরাশক্তি তার আধিপত্যকে সেভাবে আসলে দেখেন না, বরং তাদের সাথে তাদের যে বন্ধুত্ব, দূরবর্তী যে পরাশক্তি আছে সেই বন্ধুত্বটাকেই সামনে আনতে চান, কিন্তু ওই বন্ধুত্বটা শেষ পর্যন্ত যে আরেক নতুন আধিপত্য তৈরি করে সেটা বোধহয় অনেক সময় আমরা ভুলে যাই। এবং এই যে দক্ষিণ প্লাজার কে ঘিরে এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা একটা দিবস, যুক্তি এসেছে, অনেকেই বলছেন যে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে যখন এরকম সঙ্গীত অনুষ্ঠান হয়েছিল কিংবা মুক্তিযুদ্ধের সময় ইউএসের জনগণ এবং বিরোধী দলের সিনেটর ছিলেন তখন টেড কেনেডি, তারা যেভাবে ভূমিকা পালন করেছিলেন, এটা হচ্ছে তারই একটা ফেরত বা জনগণ প্রতিদান। কিন্তু মেডিসিন স্কোয়ার গার্ডেন কি সরকারি কোনো স্থাপনা? সেটাই আমরা জানতে চাই। কিন্তু এই যুক্তিটা এসেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যুক্তিটা ওটা কোনো এসেছে। সরকারি প্রতিষ্ঠান না কিংবা সার্বভৌমত্বের কোনো প্রতীকও না, এবং এটা হচ্ছে পিপল টু পিপল, এবং এটা হচ্ছে সরকার এবং সরকার, যার ফলে দুটো কিন্তু ভিন্নতা আছে। মানে যে যুক্তিটা দেওয়া হচ্ছে যুক্তি বলার চাইতে এটা আসলে অপযুক্তি বলাটাই শ্রেয়। অপযুক্তি দিয়ে নিজেদের ভুল কাজটাকে যৌক্তিক করে তোলা, এটা আসলে রাজনৈতিক সততাকে নির্দেশ করে না। এবং এই পরিবর্তনগুলোই তো আমরা আসলে চেয়েছিলাম, এবং আমাদের রাজনীতিতে সংকটের জায়গাটাই তো হচ্ছে যে আমরা যখন ভুল কাজ করি, কোনো অপকর্ম করি, তার একটা অদ্ভুত ধরনের আমরা অপযুক্তি সামনে এনে দাঁড় করাই। এবং আমাদের যে পরিবর্তনের আকাঙ্ক্ষার জায়গাটাই তো ছিল এই অপযুক্তিগুলো থেকে বের হয়ে এসে সত্যি সত্যি মানুষমুখী হওয়া, বাংলাদেশমুখী হওয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমরা যেই কার্যক্রমগুলো দেখছি সেগুলো ভালো কোনো কিছু নজির রাখছে না। এবং যেই আলাপটা আসলে করা দরকার যে আসলে ইউনাইটেড স্টেটস কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র কেন এই দক্ষিণ প্লাজা যাওয়ার প্রয়োজনটা হলো, এইটা হচ্ছে একটা ডিক্লাইনিং হেজিমনের যে সিমটমগুলো থাকে, যে তার পাওয়ার ডিক্লাইন করছে, পৃথিবীর অন্যান্য দেশের কাছে তার গ্রহণযোগ্যতা কমছে, তার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় পারফর্মেটিভ ডিপ্লোমেসি। এবং এটা হচ্ছে সেই পারফর্মেটিভ ডিপ্লোমেসি, এবং আমাদের রাজনীতিবিদ যারা ওখানে গেছেন তাদের জন্য এই পারফর্মেটিভ ডিপ্লোমেসি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যেহেতু ওনারা জনগণের উপর সম্মত আস্থা রাখতে পারছেন না, তারা মনে করছেন এই দুই পারফর্মেটিভ ডিপ্লোমেসির মধ্য দিয়ে এটা বোঝানো যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের সাথে। তো এইটার মধ্য দিয়ে এগেন এক আধিপত্যবাদকে রোধ করতে গিয়ে আমরা আরেক আধিপত্যবাদকে কোনোভাবে আমরা ইনভাইট করছি, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ কতটুকু রক্ষিত হচ্ছে সেটা তো সবসময় প্রশ্নবিদ্ধ থেকেই যায়। এই পর্যায়ে এসে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই। আজকের এই পুষ্টি নিবেদিত চলমান অনুষ্ঠানে আমরা একটি জটিল বিষয় নিয়ে কথা বলেছি, কূটনীতি, এবং বিশেষ করে ত্রিভুজ কূটনীতি বা ত্রিভুজ পররাষ্ট্রনীতির যে বিষয় সেটি নিয়ে, এবং আপনারা আমাদেরকে যথেষ্ট তথ্য এবং যথেষ্ট ইনসাইট বা অন্তর্দৃষ্টি দিতে পেরেছেন। দর্শক, আজকের মতো পুষ্টি নিবেদিত চলমান থেকে বিদায় নিচ্ছি। আশা করছি চলমান দেখবেন। এবং আমরা আজকে কথা বলেছি যে বিষয় নিয়ে, এই সবই হচ্ছে বাংলাদেশকে নিয়ে চিন্তা। একটি দেশ বা রাষ্ট্র সামনের দিকে তখনই এগোয় যখন নাগরিকেরা দেশটিকে নিয়ে চিন্তা করেন এবং সঠিক চিন্তা করতে শেখেন। অপযুক্তি, যুক্তি, প্রতিযুক্তি কিংবা সেরা যুক্তি, যেটাই বলেন না কেন, যৌক্তিক সমাজ নির্মাণ করতে না পারলে প্রকৃতপক্ষে একটি বৃহৎ জাতিসত্তা সামনের দিকে এগোতে পারে না। আজকে শেষ করার আগে একটি ছোট্ট কৌতুক বলি। একটু আগে আলোচকরা বিরতির সময় বলছিলেন যে পৃথিবীতে অলিম্পিকে কোনো পদক পায় নাই এমন যত রাষ্ট্র আছে তাদের মধ্যে জনসংখ্যায় সবচেয়ে বৃহৎ হচ্ছে বাংলাদেশ। যদি পদক প্রাপ্তির তালিকা ধরেন তাহলে পৃথিবীতে বিশ্বকাপ ফুটবলে কখনো খেলে নাই এমন যত দেশ আছে তার মধ্যে
আবার আমাদের দেশটার নাম আসবে। এই না পারার তালিকা থেকে দেশটাকে উদ্ধার করার চেষ্টা করাটা খুবই জরুরি। 4-5 লাখ লোক নিয়ে কোবা ভার্দে তারা আর্জেন্টিনার সাথে লড়াই করে, কিংবা কয়েক লক্ষ লোক নিয়ে সুরিনাম অলিম্পিকে গোল্ড মেডেল পেয়ে যায়, কিংবা কয়েক লক্ষ লোক নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়। আর আমরা 18 কোটি লোক নিয়ে এখনও ভাবতে থাকি আমাদের কোন এলাকায় কে মিটিং করছে, কোন সীমান্তে কে আমাদেরকে বিরক্ত করছে, কিংবা আমরা তথাকথিত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আসলে কোন আধিপত্যবাদের খপ্পরে চলে যাচ্ছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।